ভারতের হিমালয় ঘেরা উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে এক রহস্যময় হ্রদ ঘিরে তৈরি হয়েছে ইতিহাস, লোককথা আর রোমাঞ্চের এক বিস্ময়কর জগৎ। প্রায় 16,000 ফুট উচ্চতায় তুষার ঢাকা উপত্যকার মাঝে অবস্থিত এক শান্ত হ্রদ, আর তার নিচে ছড়িয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই হ্রদকে বলা হয় স্কেলেটন লেক, যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি, যার রহস্য গবেষকদের কাছে আজও এক ধাঁধার মতো। এই ট্রেক শুধুমাত্র পাহাড় ডিঙানোর অভিযান নয়, এ এক অন্তর্যাত্রা, যেখানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পেরিয়েছে দুর্গম চড়াই আর ধূসর পাথরে উপত্যকা, যা পৌরাণিক গল্পের মধ্য দিয়ে তোমাদের পৌঁছে দেবে এমন এক জায়গায় যেখানে প্রকৃতি তার রহস্যময় মুখ তুলে ধরে। এই পথ শুধু শরীর নয়, মন ও মানসিক শক্তিরও পরীক্ষা নেয়। প্রকৃতির বুকে হারিয়ে যেতে যেতে তোমরাও ফিরে পাবে নিজেকে রূপকুণ্ডের ডাকে। আর সেই ডাকেই সাড়া দিয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম, আর আজকে সেই গল্পই শোনাবো তোমাদের। হে গাইস, মাই নেম ইজ অর্ণব, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল বিয়ন্ড দ্য ব্লগ, আর আমি তোমাদের নিয়ে যাব এক রহস্যময় ট্রেক রূপকুণ্ডের গল্প শোনাতে। সারা রাত ট্রেন জার্নির পর লালকোয়া নেমে এই এক কাপ চাটা ছিল যেন অমৃত। কিন্তু গল্পের শুরুটা ছিল ঠিক তার আগের দিন সকাল 8:15 হাওড়া লালকোয়া সুপারফাস্ট এক্সপ্রেস থেকে, যেই ট্রেনে মাত্র 22 ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় উত্তরাখণ্ডের লালকোয়া স্টেশন। আগে থেকে গাড়ি বলে রাখায় স্টেশন পৌঁছে দাদা আমাদের জন্য দাঁড়িয়ে। ঠিক 7:15 নাগাদ রওনা হলাম ওয়ান ভিলেজের উদ্দেশ্যে। এইবারের জার্নিতে আমরা টোটাল 6 জন, যাদেরকে আগের গল্পের কোনো না কোনো ভিডিওতে তোমরা দেখেছো। স্বাগত অরিন্দম, নেহা, অনামিকা, বিজয়াদি আর আমি। লালকোয়া থেকে ওয়ান ভিলেজের দূরত্ব প্রায় 260 কিলোমিটার, যা যেতে সময় লাগে 10 থেকে 11 ঘন্টা। পথ চলতেই চোখে পড়ে পাশে নৈনি ঝিলের চারপাশ ঘেরা পাহাড়। কিছু দূর গিয়েই দেখি গাড়ি আর এগোয় না, পুরো ট্রাফিক জ্যাম। নৈনিতাল পেরোনোর টাইমে কোনো এক কাছি বাবা ধামের জন্য রাস্তার এই হাল। এখানে এই বাবা যে এত ফেমাস তা জানাই ছিল না। প্রায় প্রত্যেক দোকানে দোকানে এই বাবারই ছবি। ড্রাইভার দাদা বলেন কোনো এক সময় নাকি বিরাট কোহলি এখানে আসে, তারপর থেকেই প্রচারের আলোতে আসে এই ধামটি। প্রায় 4 ঘন্টা ট্রাফিকে আটকে ফাইনালি আমাদের গাড়ি চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু ঘন্টা পরেই রাস্তার দুপাশে চোখে পড়ল অলকানন্দা নদীর স্রোত আর ঘন জঙ্গলের ছায়া, যা যাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তুলল। ধীরে ধীরে গাড়ির উচ্চতা উঠতে থাকে এবং প্রায় 8:30 নাগাদ আমরা পৌঁছাই লোহাজাং, যার হাইট প্রায় 2500 মিটার। এখান থেকে 17-18 কিলোমিটার দূর ওয়ান ভিলেজ। এই রাস্তাটা এখন পুরো অন্ধকার। সকালের আলোতে ভেবেছিলাম এই রাস্তাটা অতিক্রম করব, এখান থেকে নাকি মাউন্ট ত্রিশূলের দেখা মেলে, তা আর হলো কই। ফাইনালি আঁকাবাঁকা পথ পেরিয়ে রাত 10:30 নাগাদ পৌঁছালাম ওয়ান ভিলেজ। সকালের শুরুটাই গ্রামের চারপাশটা দেখে মনে হলো কত শান্তি এখানে। চারদিকে সবুজ, কোনো কোলাহল নেই। চটজলদি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশন ঘারলি পাতালের উদ্দেশ্যে। কিন্তু তার আগে পৌঁছালাম লাট্টু দেবতার মন্দিরে। প্রত্যেক বছর ট্রেকাররা এই মন্দির দর্শন করে যাত্রা শুরু করে। কথিত আছে এই দেবতা এতটাই পাওয়ারফুল যে এনাকে ডিরেক্ট দেখা মানা। তাই আজও এই মন্দিরের পূজারী ব্লাইন্ড ফোল্ড অবস্থায় সমস্ত পূজার রিচুয়াল পালন করে, এবং তিনি ছাড়া এই মন্দিরের ভেতর মানে ঠাকুরের সামনে অবধি আর কেউ প্রবেশ করতে পারে না। আসলে এই দেবতাই হলেন নন্দা দেবীর ভাই। মন্দির দর্শন করে কিছুক্ষণ ট্রেক করার পর আমাদের গাইড দাদা কৃষ্ণা এই দেবতার পৌরাণিক গল্প শোনাচ্ছিল। গল্পটা হলো, নন্দা দেবী যখন শিবকে বিবাহিত করে কৈলাসে ফিরে যাচ্ছিল, তখন তার ভাই লাট্টু দেবতা তাদের সঙ্গে ছিলেন। তখন তারা বান নামক একটি গ্রামে বিশ্রাম নেন। পথে পিপাসায় আকুল হয়ে লাট্টু দেবতা এক বৃদ্ধার বাড়িতে প্রবেশ করেন, যেখানে 2 মটকা রাখা ছিল, যার মধ্যে একটিতে ছিল জল আর অন্যটিতে মাদক। লাট্টু দেবতা ভুলবশত মাদক পান করে নেশায় মত্ত হয়ে পড়ে, আর সেই দেখে দেবী রুদ্ধ হয়ে তাকে শাপ দেন তিনি এক বিশাল আকার নাগরাজে রূপান্তরিত হয়ে এখানেই বন্দী থাকবে।
পরবর্তীকালে তিনি তার ভাইকে ক্ষমা করে দিলেও তিনি শর্ত রাখেন তিনি যাতে এই গ্রামেই বন্দী থাকে এবং একমাত্র বৈশাখী পূর্ণিমায় তার মন্দিরের দরজা খোলা হবে। ট্রেকের শুরুতেই এরম সব গল্প শুনতে শুনতে ট্রেকের প্রতি যেন আরও ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। ছোট ছোট গ্রামগুলি পেরিয়ে আমরা পৌঁছালাম এক নদীর সামনে। বর্ষার সময় নাকি এই নদীর জল ফুলে ফেপে ওঠে। আজকের রাস্তাটা এরমই জঙ্গলের মধ্যে। সো হ্যালো গাইজ, আমরা যাচ্ছি এবার নতুন একটা ডেস্টিনেশনের নাম হচ্ছে রূপকুণ্ড। অনেকেই জানো রূপকুণ্ড খুব পপুলার ট্রেক। অ্যাকচুয়ালি বহু বছর ধরে এই ট্রেকটা করার জন্য সবাই অপেক্ষা করে, যদিও বা 2019 থেকে 2022 অবধি পুরো ট্রেলটাই বন্ধ ছিল, ব্যান করে দিয়েছিল। সো আবার এখন যাওয়া যাচ্ছে। তো যখন জানতে পারলাম যে যাওয়া যাচ্ছে, সো চলে আসলাম নতুন জিনিস, নতুন ট্রেলকে এক্সপ্লোর করতে দেবভূমি উত্তরাখণ্ডে। नमस्ते। कहाँ जा रहे हो उसको लेकर? এই মুহূর্তে আমরা কিছুটা আগে আছি ঘরুলি পাতালে। তো আজকের আমাদের ডেস্টিনেশন ঘরুলি পাতাল। তো সত্যি কথা বলতে আজকের ট্রেনটা প্রথমের দিকে তো ঠিকঠাক ছিল, কিন্তু লাস্ট 3 ঘন্টা জাস্ট প্রচণ্ড স্টিফ। আমরা সবাই আর কি খুব স্লো অ্যান্ড স্টেডিভাবে উঠে যাচ্ছি, আর রাস্তাগুলো প্রায় একই রকম। সো কিছু মানুষের মনে হতে পারে যে একটু মনোটোনাস লাগছে, কিন্তু এইটাই নেচারের বিউটি, সুতরাং এটাকে এনজয় করতে করতে যেতে হবে। तो এই মুহূর্তে हम लोग के साथ है हम लोगों का गाइड कृष्णा भाई। तो क्या लगता है हो जाएगा ना? हाँ एकदम 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 जोश के साथ सब अच्छे से हो जाएगा, कोई दिक्कत नहीं है। कोई दिक्कत नहीं बाकी छोटी टीम है, हाँ। एकदम फिट ওকে আমরা একদম ফিট বলছে, বাট দেখা যাক, কারণ অলরেডি 4টে বাজে। কারণ আমি তোমাদের আগেও বললাম যে আচ্ছা, সো আগেও তোমাদের বললাম যে আমাদের বেরোতে লেট হয়েছে। অ্যাকচুয়ালি এরাই লেট করেছে, আমরা তো রেডি ছিলাম 9টার মধ্যেই। তো এরাও লেট করতে করতে মানে এটা লেট হয়ে গেছে। বাট হ্যাঁ, ফার্স্ট দিনের ট্রেল তো একটুখানি সময় লাগে, বাট আই থিঙ্ক আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে আমাদের শরীর। সো বলছে আর একটুখানি বাকি। সো চলো, এখনও চড়াই শেষ হচ্ছে না, চড়াই আছে আস্তে আস্তে, বাট আগের তুলনায় একটু কম। লেটস গো। এই হলো আজকে আমাদের ক্যাম্প গারোলি পাতাল, যেখান থেকে প্রথম দেখা মিলল মাউন্ট ত্রিশূলে। সো আজকে ডিনারে রয়েছে ভাত, সবজি, ডাল, স্যালাড আর পাঁপড়। সারাদিনের ক্লান্তির পর এই খাওয়াটাই ছিল আমাদের কাছে অমৃত। গুড মর্নিং গাইজ, ইটস ডে 2। তো এই মুহূর্তে আমরা আছি ঘরোলি পাতাল। আজকের ডেস্টিনেশন হচ্ছে পাথর নাচনি। সো কালকে সব থেকে ভালো জিনিস হয়েছিল যে আমরা যখন আসলাম এখানে, তার ঠিক কিছুক্ষণ পরই ওপরে একটু মেঘ করেছিল। তারপরে আস্তে আস্তে মেঘটা সরার পরই ঠিক পেছনের আমার ওই মাউন্টেনটাই হচ্ছে ত্রিশূল, যেটা এই মুহূর্তে একটু
কালো হয়ে রয়েছে। তো হঠাৎ করে একদম মেঘ সরে গিয়ে ত্রিশূল দেখা দিল আর কি আমাদেরকে। আর সেটা এতটা সুন্দর মনে হচ্ছিল, হয় না যে কোনো একটা সুন্দর জিনিস দেখার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি, সেটা হলো এই সুন্দরটা, যে আমরা সবাই এরকম বসে আছি, তারপর কিছুক্ষণ পর মেঘ চলেও এসেছিলো, তারপরে আমরা বসে আছি যাতে মেঘটা একটু খুলে যায় আর আমরা ওটা দেখতে পাই, আর তারপর একটুখানি দেখা দিল, আর সেটা যে কী অপূর্ব তোমরা দেখলে বুঝতে পারবে। আর আজকের এই মুহূর্তে ওয়েদার খুবই ভালো, সূর্য উঠেছে, সকাল সকাল সবাই উঠে গেছে, এখন 7:30 বাজে। আমরা এগোবো পাথরনাচুনির দিকে। তো যদি কালকের মতো ঠিকঠাক স্পেসও যদি মেনটেন করি তাহলে মোরাললেস দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, বাট জানি না রাস্তা কীরকম হবে বা ওয়েদার কন্ডিশন কীরকম হবে, কারণ পাহাড়ে ওয়েদার কন্ডিশন যখন তখন খারাপ হয়ে যায়, তো সেটা তোমরা সবাই জানো। আর এই মুহূর্তে আমরা জাস্ট ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। আরও কিছুটা জঙ্গল পেরোনোর পর চোখের সামনে আসলো এক বিরাট আকার ত্রিশূল। এই ট্রেলটায় এরম অনেক বড় বড় ত্রিশূল দেখতে পাওয়া যায়। লোকালদের মতে এই ত্রিশূলগুলি হলো নন্দা দেবীর কাছে পৌঁছানোর দরজা। আজকের ট্রেকটা শুরু থেকেই চড়াই। রডোডেন্ড্রন ও ওক বন ছাড়িয়ে প্রায় 2 ঘন্টা ওঠার পরই শুরু হয় বুগিয়াল। এই ট্রেকের সবচাইতে সুন্দর এবং প্রকৃতির এক অভিনব উপহার হলো এই জায়গাটা। পুরো ট্রেলটাই এবার পাহাড়ের ঢাল ধরে, চারদিকে অপরূপ সবুজায়ন, যা দেখে মনে হবে এখানেই বসে পাহাড়ের সমস্ত সৌন্দর্যকে উপভোগ করি। তো এই মুহূর্তে আমরা রয়েছি বেদনি বুগিয়ালে। আর এখানে এসেই সবার আগে পেছনে এখানে লাট্টু দেবতা মন্দির রয়েছে, যেখানে আমরা পুজো দিলাম। আর এখানে ছোট ছোট কিছু গল্প শুনলাম। এখানে বেদনি বুগিয়াল নাম হওয়ার ফার্স্ট যেটা রিজন, এটা হলো ফার্স্ট বেদনি। বেদনি মতলব বেদ। আমাদের যে হিন্দু ধর্মের 4টি বেদ আছে, যে ফার্স্ট বেদ যেটা লেখা হয়েছিল এখানেই, গণেশজি এখানেই সেটা লিখেছিল। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দুর্গাপুজোর আগে যে মহিষাসুর মর্দিনী আমরা সবাই মহালয়ার দিন সকালবেলা উঠে একদম দেখতে শুরু করে দিই, সেই যে মহিষাসুর বধ, সেই যুদ্ধটা হয়েছিল ঠিক এই জায়গাটাতেই, যেখানে মা দুর্গা মহিষাসুরের বধ করেছিল। তো এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা এখানে আসলেই জানতে পারবে। মানে আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক জায়গা রয়েছে, বিশেষ করে উত্তরাখণ্ডে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলোকে আমরা দেবভূমি বলি। আর এখানে প্রচুর মাইথোলজিক্যাল গল্প আছে, স্টোরিজ রয়েছে, যেগুলো সত্যি মিথ্যের দিকে আমি যাচ্ছি না, কারণ এই ট্রেকগুলো করতে করতে যে পজিটিভ এনার্জিটা এখান থেকে পাওয়া যায় এবং এই গল্পগুলো শুনতে শুনতে সেগুলোকে উপভোগ করা, ইট ওয়াজ লাইক মাইন্ড ব্লোয়িং। জাস্ট খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই মুহূর্তে আমরা বেদনি বুগিয়ালে রয়েছি, কিছুজন পেছনে আছে, তারা দিচ্ছে ওদেরকে এগোতে হবে, কারণ চারিদিকে মেঘ জমছে, আই থিঙ্ক বৃষ্টি হতে পারে। তো এই মুহূর্তে 11:15 বাজছে, আমাদের যেই করে হোক পাথরনাচুনি 2টোর মধ্যে পৌঁছতে হবে। তো চলো এরকম কিছু ইন্টারেস্টিং স্টোরি শুনতে শুনতে বাকি কথা হবে এখন।
এইসব পৌরাণিক গল্প শুনতে শুনতে ট্রেক করার এক্সাইটমেন্টটাই ছিল অন্যরকম। বেদনিকুন পেরিয়ে শুরু হলো অদ্ভুত এক চড়াই। চারপাশ থেকে মেঘ ঢুকে যাওয়ার ফলে চারদিকটা তখন সাদা। চড়াই পেরিয়ে অনেকটা ওঠার পরই উঁচু থেকে নিচের কোণটা দেখে অদ্ভুত এক ফিলিংস হচ্ছিল। এরপর থেকে কখনো লেভেল ওয়াক, কখনো হালকা উপর থেকে জেন্টাল ডিক্লাইন, এইসবই। পথ পেরিয়ে শেষে পৌঁছানো হয় বিশাল আকার এক মেডোর সামনে। ঠিক তার নিচেই আজকের আমাদের ক্যাম্পসাইট পাথরনাচুনি। সো এই হলো আমাদের আজকে ক্যাম্পসাইট। ওখানে আরেকটা টিমের ক্যাম্পসাইট, আর এখানে আমাদের। সো সব থেকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পুরো বুগিয়ালটা জুড়ে। মানে যারা সেপ্টেম্বর নাগাদ আসবে, তো আমি তো রেকমেন্ড করবো আসো, কারণ এখানকার গাইডরাই বলছে সেই সময় নাকি ব্রহ্মকমল দেখা যায় এবং সেই সময় নাকি ওয়েদার আরও বেশি ক্লিয়ার থাকে। তো এই মুহূর্তে তো আমাদের ওয়েদার ঠিকঠাকই রয়েছে, বাট ওই দিক থেকে আমার এই পিছন থেকে সমস্ত মাউন্টেনের রেঞ্জগুলো দেখা যায়, নন্দাদেবী, ত্রিশূল, বাট পুরোটাই এখন মেঘে ঢেকে রয়েছে। জানি না মেঘটা ক্লিয়ার হবে কি না, বাট এই মুহূর্তে মোটামুটি 2:45 নাগাদ বাজে আমরা এখানে পৌঁছলাম। আর একটু আগেই পৌঁছতে পারতাম, মাঝখানে একটু হল্ট দিয়েছিলাম। বাট ওভারঅল ট্রেল খুবই সুন্দর, খুবই ভালো, এবং এখনও আসলে অনেক রকমের ফুল দেখতে পারবে নাম না জানা, যেগুলো আমিও অ্যাটলিস্ট জানি না। বাট সবাই মোটামুটি এখনও অবধি সুস্থই রয়েছে, ভালোই চলছে সমস্তটা। লেটস সি পরে কী হয়। তো বাগুইবাসা আই থিঙ্ক আরেকটু ওপরে, কালকে যেটা আমাদের ক্যাম্প সাইট হতে চলেছে। তারপর দেখা যাক। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে প্যাক লাঞ্চ ছিল না, এখানেই লাঞ্চ। কি খাওয়া হচ্ছে আজকে? আজকে লাঞ্চে কি আছে? आलू बिरयानी। আলু বিরিয়ানি, एकदम। আচ্ছা কেমন লাগছে? সেরা সেরা মানে না, কাকাপুরা সব লিমিট ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? বিরিয়ানি না, आलू बिरयानी और Checking है पापड़ और अचार, इससे एकदम बिरयानी बॉडी गर्म होती है। ये तो पूरा आर्सेनल का बिरयानी है। जगह आर्सेनल बीट कर दे रहा है। इतनी हाइट में आलू बिरयानी। সো এই মুহূর্তে আমরা রয়েছি পাথরনাচুনি। সো ইটস ডে 3, আর আজকে আমরা সোজা যাব বাগুইবাসা। সোজা যে ট্রেলটা ওপরে দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা ক্রস করি আর একটু ওপরে, যেটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি পেছনে। সো কালকে রাত্রেবেলা একটু ঘুম হয়নি, প্রচণ্ড হাওয়া দিয়েছে, প্রচণ্ড হাওয়া। তার উপর এই জায়গাটায় টেন্টগুলো একদম স্লোপ, তো যতবারই ওঠার চেষ্টা করছি বারবার নেমে যাচ্ছি। সো যাই হোক, এই করে সেইভাবে ঘুম তো হয়নি। সো লেটস সি আজকে কি হয়, কারণ আজকের পর থেকে আরও টাফ জিনিসপত্র হতে চলেছে। আর আরেকটা কথা বলার, যে পাথরনাচুনি একটা আনপ্রেডিক্টেবল জায়গা, যেটা কালকেও গাইডরাও বলছিল। প্রচণ্ড ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যায়, প্রচণ্ড হাওয়া। মানে লাস্ট টাইম কেজিএলের জাজ পাসে যেরকম টাইপের হাওয়া ছিল, একদম ওরকম হাওয়া। আর সেই হাওয়াতে পুরো রাত কাটানো ইটস টু ডিফিকাল্ট। বাট ঠিক আছে, সকাল সকাল ওয়েদার ক্লিয়ার, মাউন্টেন যদিও বা দেখা যাচ্ছে না, বাট ওয়েদার ক্লিয়ার। আর এখন যাতে এরকমই থাকে এটাই প্রে করছি, তাহলে আমরা বাকি রাস্তাটা খুব সহজে করতে পারবো। তো এখন এই মুহূর্তে 2-3 কিলোমিটার চড়াই রয়েছে, দেখা যাক, বাকিটা তোমাদেরকে দেখাবো। আজ পাথরনাচুনি থেকে বাগুইবাসা যাওয়ার দিন, যেখানে ধীরে ধীরে বুগিয়াল শেষ হয়ে মাউন্টেন আরও খুলতে শুরু করে। প্রকৃতি এখানে অনেকটাই নির্জন, কিন্তু তার মধ্যেও হিমালয়ের বিশালতা মন ছুঁয়ে যায়। আগে তোমরা আমায় দেখে বুঝতে পারছো আমি কতটা হাঁপাচ্ছি এই মুহূর্তে। 15,000 ফিট ওপরে রয়েছে এই মুহূর্তে। প্রচণ্ড চড়াই, প্রচণ্ডই চড়াই। জাস্ট উপরে উঠছি। সামনে ছিল ছোট কালো বিনায়ক, আর আমার ঠিক ওপরেই ওই যে টপে দেখা যাচ্ছে
বড় কালো বিনায়ক। এখানে আসা মানে অলমোস্ট বাগোবাসা পৌঁছে যাওয়া। এখান থেকে সবুজায়ন আর নেই বললেই চলে। রূপকুণ্ড ট্রেকের পথে কাল্লু বিনায়ক হলো একটি পবিত্র স্থান, যার উচ্চতা প্রায় 4300 মিটার। পৃথিবীর সবচাইতে উঁচু গণেশ মন্দির হলো এটি। মা নন্দাদেবী যখন তপস্যার উদ্দেশ্যে রূপকুণ্ডের দিকে রওনা হন, তখন তিনি তার নিরাপত্তার জন্য গণেশকে ডাকেন। গণেশজি এখানে এসে তার আশীর্বাদ নেন এবং এই পাহাড়ের রক্ষাকর্তা হিসেবে নিজেকে এখানে স্থাপন করে। কাল্লু শব্দটি সম্ভবত স্থানীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ পাথরের তৈরি কিছু, যার রং কালো। ট্রেকার ও তীর্থযাত্রীদের কাছে এই জায়গাটা বেশ পবিত্র। এই জায়গাটার আরেকটা খাসিয়াত হলো যে এখানে এক রকমের জড়িবুটি পাওয়া যায়, যার মার্কেট ভ্যালু প্রায় 1 কেজির দাম 15 লক্ষ টাকা। घास में घास भी बराबर है, ये भी बराबर है। दिखने में तो बहुत पता टफ है नहीं ढूंढना। चलता। আচ্ছা, पता है हार्ट के लिए भी होता है। घास के ऊपर रहता ये इतना। কাল্লু বিনায়কের পর থেকে ট্রি লাইন আর নেই বললেই চলে। লোককথা অনুযায়ী বহুকাল আগে কনৌজের রাজা যশোধওয়াল তার গর্ভবতী স্ত্রী বালম্পাকে নিয়ে নন্দাদেবী যাত্রায় আসে এবং সঙ্গে সব রকম আমোদ প্রমোদ, নৃত্যকি, ঢাকঢোলওয়ালা নিয়ে যাত্রা করেন। রাস্তায় তারই গান বাজনা আশেপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট করছিল, যার জন্য দেবী রুষ্ট হয় এবং রাজাকে তার দলবল নিয়ে শিলাবৃষ্টি ও ঝড়ের সম্মুখীন হতে হয়। তাতে প্রচুর লোক মারা যায়। বাগুবাসার ওয়েদার দেখে ঠিক এই গল্পটাই যেন মনে আসছিল, কিন্তু গাইড দাদার কথা অনুযায়ী কাল ওয়েদার আরও খারাপ হবে, তাই আজই সামিট পুশ করা যাক। কিন্তু ওয়েদার কন্ডিশন দেখে আমাদের তাতে আপত্তি থাকে এবং আমরা জানাই আমরা কাল সকালেই সামিট পুশ করব, কারণ যতটুকু পাহাড়কে বুঝেছি ওয়েদার ঠিক হওয়ার হলে সকালেই হবে, দুপুরে আরও খারাপের দিকে যায়। এইবার শুধু অপেক্ষা ছিল পরের দিন সকালে ওয়েদার ক্লিয়ার হবে। এখন প্রায় 4টে বাজে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সেইভাবে কারোরই ঘুম হয়নি বললেই চলে। আর আজকের দিনটা সবচাইতে টাফেস্ট দিন। ওয়েদার এখন ক্লিয়ার কিছুটা, হালকা হালকা সূর্যের রশ্মি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বেশ অনেকগুলো গ্লেশিয়ার পেরোতে হবে। একের পর এক গ্লেশিয়ার ক্রস করে, কখনো পা স্লিপ করে, আবার কখনো গাইড দাদাদের হেল্প নিয়ে এক এক করে ক্রস করতে যেন এক আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। প্রতি 12 বছর অন্তর অন্তর এই কঠিন পথ পেরিয়ে তীর্থযাত্রীরা নন্দাদেবীর উদ্দেশ্যে পাড়ি দেন। কেউ কেউ পারে, আবার অনেকেই মাঝপথ থেকেই ফিরে যায়। লাস্ট 500 মিটার এই ট্রেকের সবচাইতে খাড়াই, একটু অসাবধান হলেই একদম নিচে। বরফ বেশি থাকলে রোপ লাগিয়ে উপরে উঠতে হয়, কিন্তু এখন বরফ অনেকটাই কম। কালকে ডিসিশনটা যে আমরা একদম ঠিকই নিয়েছিলাম তা আমরা যেতে যেতেই বুঝতে পারছিলাম। जय हो। लॉर्ड देखो मां भगवती की जय। আর এইটা হলো আমাদের রূপকুণ্ড। এইটাই হলো সেই কুণ্ড যার জন্য মহাদেব নিজের স্ত্রী মানে নন্দা দেবীর জন্য এখানে একটা কুণ্ড বানিয়েছিল, যেই কুণ্ডে নন্দা দেবী নিজের রূপ দেখতে পারে, এবং সেটাই হলো এই রূপকুণ্ড। হোয়াট আ ম্যাজিক্যাল মোমেন্ট। প্রথমে ভাবছিলাম কী করে আসবো, বাট ফাইনালি oh my god আমাদের টিম ফাইনালি করে ফেলেছে। সারা জায়গাটা এরকম বরফ, মাঝখানে কুণ্ড, ওই দিকে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাভূতি, যেগুলোকে ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, বাট খুব ভালো লাগছে। 1942 সালে নন্দাদেবী জাতীয় উদ্যান কর্মরত বনরক্ষী
হরিকৃষ্ণ মাধওয়াল প্রথম রূপকুণ্ড হ্রদের কঙ্কাল আবিষ্কার করেন। প্রাথমিকভাবে ধারণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা যখন ভারতে প্রবেশ করে তখন তুষারঝড়ের সম্মুখীন হন এবং এখানেই মারা যান এবং তাঁদের স্কেলেটনগুলো এই হ্রদে দেখতে পাওয়া যায়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা কার্বন ডেটিং ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হন যে এই হাড়গুলো খ্রিস্টপূর্ব 9ম শতকে। এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জড়িয়ে রয়েছে এই হ্রদকে ঘিরে। রূপকুণ্ডের নীরবতা পেছনে ফেলে এবার নামার পালা। কিন্তু আমার মনে হয় পাহাড় আসলে ফেরা নয়, বরং বারবার ফিরে আসার অঙ্গীকার। যাত্রা শেষ হলেও রূপকুণ্ডের নিস্তব্ধতা ও সৌন্দর্য চিরকাল মনে অম্লান থেকে যাবে। তার সাথে মনে থেকে যাবে আমার টিম এবং ট্রেকার এক্সের প্রত্যেকটা সদস্যদের, যাদের ছাড়া হয়তো এই ট্রেকটা সফল হতো না।